এই ভিডিওতে আমি আলোচনা করব জিকে জিএ জিএস এর মধ্যে পার্থক্য কি। কম্পিটিটিভ এক্সামে প্রায়শই ছাত্রছাত্রীরা এই কনফিউশনে পড়ে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল স্টাডিজ এর মধ্যে ডিফারেন্সটা কি। আমরা বিভিন্ন পরীক্ষায় এই জিনিসটাই বিভিন্ন নামে দেখে থাকি, কোথাও জিকে আকারে, কোথাও জিএস আকারে, কোথাও বা জিএ আকারে। এবং স্পেশালি ডাব্লিউবিপি কেপি ছেলে মেয়েদের জন্য কি কি টপিক গুরুত্বপূর্ণ পড়তে হবে পুরো সিলেবাসটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি যে সিলেবাসটা থাকবে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে জাস্ট এই শব্দটুকু লেখা থাকবে। ওর মধ্যে কতটুকু হিস্ট্রি, কতটুকু জিওগ্রাফি বা অন্যান্য কিছু সেটা ডিটেলে থাকে না। এটা আমরা কিভাবে বার করি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যানালিসিস, ট্রেন্ড অ্যানালিসিস এই সমস্ত করে আমরা একটা ফিগার তৈরি করি যে না এই টপিকগুলো ইম্পর্টেন্ট, প্রায়োরিটি ওয়াইজ আমরা সাজিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে উপস্থাপন করছি। শেষ পর্যন্ত দেখবে। আমি জিকে জিএ জিএস এর ডিফারেন্সটা একদম শেষে বোঝাবো। তার আগে আমরা শুরু করি কোন কোনগুলো ইম্পর্টেন্ট টপিক সেটা। ডাব্লিউবিপির জন্য গুরুত্বপূর্ণ টপিক যদি প্রায়োরিটি ওয়াইজ, প্রায়োরিটি মানে হচ্ছে প্রাধান্য, কোনটি সব থেকে বেশি এসেছে প্রিভিয়াস ইয়ার এই ট্রেন্ড যদি আমরা দেখি, এক নম্বরে আমরা রাখবো ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি। আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিন্তু খুব একটা প্রশ্ন থাকে না, ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই মেনলি থাকে। মানে ভারতের স্বাধীনতা সংগ্রাম, গান্ধী যুগ, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিভিন্ন সেশন, বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা। দেখো, এটা আমি জাস্ট প্রায়োরিটি ওয়াইজ আমি বলছি, মানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে প্রিভিয়াস ইয়ারে। আমি ফুল সিলেবাসটা একটু পরে দেখাবো, ওয়েট করতে হবে। ভিডিওটা বুঝতে হলে তোমাকে শেষ অবধি ওয়েট করতে হবে। এটা হচ্ছে প্রায়োরিটি ওয়াইজ। সিমিলারলি ভূগোলে দেখো, তাহলে কেউ যদি ভাবো যে আমি শুধু এইটুকু পোর্শন পড়বো তাহলে আমার বোধহয় ইতিহাস শেষ, না, তুমি ভুল ভাবছো। এটা দেখো প্রায়োরিটি দেখানো হচ্ছে যে কোন কোন জায়গা থেকে একদম এসেইছে কোশ্চেন। ভূগোলের মধ্যে ভারতের নদ নদী, পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক বিশেষত্ব, বিভিন্ন ড্যাম, বিভিন্ন প্রতিবেশী দেশের সীমান্ত, এই জায়গাটা থেকে ভূগোলের ওপর থেকে আমরা প্রায়োরিটি বেস কোশ্চেন দেখেছি। এর পাশাপাশি বিজ্ঞানের মধ্যে আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, যেমন কিসের অভাবে কোন রোগ হয়, বিভিন্ন এককের নাম এবং বিভিন্ন রাসায়নিক নাম, এটা আমরা দেখেছি। স্ট্যাটিক জিকের মধ্যে আমরা যেটা সব থেকে বেশি দেখেছি কোশ্চেন আসতে প্রিভিয়াস ইয়ারে, সেটা হচ্ছে বিভিন্ন খেলাধুলো ট্রফি এবং টার্মিনোলজি। মনে করো ইরানি ট্রফি, ডুরান্ড কাপ, এই যে ব্যাপারটা, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, বিভিন্ন নৃত্য, লোকসঙ্গীত, উৎসব, স্টেট ভিত্তিক যেমন তোমরা দেখে থাকবে কালবিলিয়া, এরকম বিভিন্ন আছে। গুরুত্বপূর্ণ বই লেখক, সেটা পুরনো হোক বা সাম্প্রতিক হোক, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। স্ট্র্যাটেজিকের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি জায়গা বলি, এই জায়গাগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে এসেইছে, একেবারে ট্রেডমার্ক জায়গা, হলমার্ক করতে পারো তুমি। এরপরে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে দেখো, গত 6 থেকে 12 মাসের পুরস্কার, সেটা অস্কার হোক, নোবেল হোক, ভারতরত্ন হোক, পদ্ম পুরস্কার হোক, স্পোর্টস ইভেন্ট, গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্ট, সেটা আইপিএল থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, এবং বর্তমানে কে কোন পদে আছেন, হুজ হু, যেমন নীতি আয়োগের রিসেন্টলি ভাইস চেয়ারম্যান চেঞ্জ হয়েছেন, এই যেরকম জায়গাটা কে কোন পদে আছেন, এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কতদিনে গুরুত্ব দেব? লাস্ট 6 থেকে 12 মাস এনাফ ফর ইউ। এটাই তাই ভালো করে রপ্ত করতে করতে তোমার মাথা হ্যাং করে যাবে, এতটাই ব্রড জায়গা এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শনে, বুঝতে পেরেছো? এবারে আমরা ফুল সিলেবাসের মধ্যে আসি। বেসড অন কোশ্চেন পেপার অ্যানালিসিস আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে কোন কোন টপিক পড়তে হবে। এবং আমার ব্যাচে আমি হিস্ট্রি, জিওগ্রাফি দুটোই কমপ্লিট করে দিচ্ছি, বাকি আরো স্যাররা আছেন, সবাই মিলে পুরো এই যা সিলেবাস দেখাবো পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমাদের নেক্সট ব্যাচ 2026-এর 2 নম্বর ব্যাচ, 2026-এর 2 নম্বর ব্যাচ আমাদের স্টার্টিং ডেটটা একটু বলে দিই। 2026-এর ব্যাচ নাম্বার 2 আমাদের স্টার্টিং হচ্ছে 1/6/2026, 1 জুন 2026 থেকে ব্যাচে ক্লাস স্টার্ট। এখন ভর্তি চলছে, প্রথম কয়েকদিন স্পেশাল ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারবে, ঠিক আছে? লাস্ট এক্সামেও কিন্তু 2024 এর রিক্রুটমেন্ট যার রেজাল্ট এখনো বাকি আছে, ওখানেও কিন্তু টিডব্লিউএস থেকে অলমোস্ট 6000 6500 ছেলে মেয়ে রিটেন এক্সাম পাস করেছিল, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। দেখো, হিস্ট্রির কথা আমরা সবার প্রথমে আসি। ইতিহাসের সিলেবাস, ইতিহাসের মধ্যে ইতিহাসটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মানে প্রাচীন ভারত, মিডিয়াভাল
মানে মধ্য এবং মডার্ন স্বাধীনতা সংগ্রামের এই পার্টটা ইনক্লুড করে। এএমএম এই হচ্ছে হিস্ট্রির পার্ট। সবার প্রথম প্রাচীন ভারতে তুমি মেহেরগড় সিন্ধু সভ্যতা করো, বৈদিক সভ্যতা করো, বিভিন্ন প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ভেরি ইম্পর্টেন্ট, ষোড়শ মহাজনপদ এবং যে রাইজ অফ মগধা, মগধের উত্থানের কারণ, মৌর্য সাম্রাজ্য, সঙ্গম যুগ, মৌর্য পরবর্তী ভারত এবং মোস্ট ইম্পর্টেন্টলি গুপ্ত সাম্রাজ্য এবং গুপ্ত পরবর্তী যেগুলো হয়েছিল সেইগুলো, এবং তারপরে এক নজরে বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য। তুমি যদি এই 10টা চ্যাপ্টার খুব ভালো করে কমপ্লিট করতে পারো, অ্যানসিয়েন্টের মধ্যে WBPKP তে তুমি নিশ্চিন্তে হিস্ট্রি চাপ রিলিজ করে তুমি পরীক্ষা দিতে যেতে পারো, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এইগুলোর মধ্য থেকেই তোমার কোশ্চেন হবে, এর বাইরে নয়। এবারে তুমি যদি ভাবো যে নোটিফিকেশন আসবে, তুমিও দেখেছো বর্তমান খবরে প্রচুর প্রচারিত হচ্ছে যে কর্মী সংকট, পুলিশের অভাব, কলকাতা পুলিশের অভাব, এরকম ইত্যাদি শুনছো। তাহলে গভর্নমেন্ট সমস্ত প্রসেস রেডি করে যখন নোটিফিকেশন আনবে তারপর তুমি প্রিপারেশন শুরু করবে, তাহলে ভুল ভাবছো। কারণ তুমি মেরিট লিস্টে টিকতে পারবে না। তোমাকে টিকতে হলে সারা বছর, এটা তোমার 3 মাসের কমপ্লিট করা সিলেবাস নয়, এটার জন্য 6 to 12 মান্থ মানে 1 বছরের একটা প্ল্যানিং লাগে। কি বললাম, একটা 1 বছরের প্ল্যানিং হলে তবেই তুমি এই সিলেবাসটা 100% কমপ্লিট করে তুমি এক্সামে যেতে পারবে। এবারে তুমি ডিসাইড করো তুমি কবে শুরু করবে। এবারে আমি তোমাকে সরাসরি মধ্যযুগে নিয়ে আসছি। মধ্যযুগে মিডিয়াভাল পোর্শনে আদি মধ্যযুগ বলে একটা পার্ট হয়, বিশেষ করে যেখানে আমরা পাল, সেন, রাষ্ট্রকূট, চোল ইত্যাদি পড়বো। দিল্লি সুলতানি শুরু করব, দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, বিজয়নগর, বাহমনি, মারাঠা, মুঘল সাম্রাজ্য এবং বিভিন্ন প্রাদেশিক রাজ্যসমূহ, বাংলা, গুজরাট ইত্যাদি। এই গেল হচ্ছে মধ্যযুগের পার্ট পড়ব। ন্যাশনাল মুভমেন্টে পুলিশ পরীক্ষার জন্য যেটা সব থেকে শুরু হয়ে যায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের ন্যাশনাল মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সবার প্রথমে আমরা শুরু করব অষ্টাদশ শতকে ভারতে ব্রিটিশরা যে সাম্রাজ্য বিস্তার করছে, ধীরে ধীরে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করছে, সেই পার্টটা। তারপর তাদের যে গভর্নর থাকবে, গভর্নর জেনারেল এবং ভাইস রয়। গভর্নর, কেউ যদি আমার এই সিলেবাসটা মেনটেন করে নিজে সেলফ স্টাডিও করো না, কি লিখে ফেললাম, কেউ যদি আমার এই পার্টটা দেখে সেলফ স্টাডিও করো না, তার অনেক কাজে লেগে যাবে। ডিসিশন তোমার, বুঝতে পেরেছো? ডিসিশন তোমার। তাহলে ভাইস রয়, উপজাতি বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা, ভিভিআই, মুদ্রণ শিল্পের বিকাশ, প্রিন্টিং প্রেস যেখান থেকে স্টার্টিং হচ্ছে, 1857 রিভল্ট, 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলন। দেখে মনে হচ্ছে ছোট টপিক, এটা পড়তে যাও তোমার সময় লাগবে। ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন, এটা তোমার 1 লাইনে লেখা। জাতীয় কংগ্রেসের অধিবেশন গুলো তোমার সমস্ত ঠোঁটস্থ করতে গেলে সময় লাগবে। স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় পড়তে হবে, তারপর এক নজরে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গাটা হাইলাইট করে তুমি এগোবে, তাহলে তোমার পুরো মিডিয়াভাল সহ হিস্ট্রি শেষ হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে হিস্ট্রি। এবার তুমি ডিসাইড করো এই সিলেবাসটা গোটাটা ভালো করে শেষ করতে গেলে সময় লাগবে। আমি তোমাদেরকে ফলস প্রমিস বা মিথ্যার আশ্রয় দেব না যে প্রচুর ভ্যাকেন্সি, প্রচুর নিয়োগ, তুমি চাকরি পেতে চলেছো। সেই যুগ নেই। তোমাকে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে হলে, কাট অফ মেরিটে টিকতে হলে তোমাকে কিন্তু বেশি নম্বর তুলতে হবে। ফর এক্সাম্পল, যদি তোমার 85 নম্বরের পরীক্ষা হয়, এখন তোমার টার্গেট 70+ নম্বর তোলা। ইয়েস স্যার, আমি ঠিক বলছি। সেই একটা সময় 48 পেয়েও হয়ে যাচ্ছিল, তার আগে মনে করো 35-36 নম্বরেও হচ্ছিল। সেই যুগ চলে গেছে। এখন তোমাকে এই রকম নাম্বার নিয়ে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, তাহলে তুমি সেফ থাকতে পারবে। ভূগোলের মধ্যে আমরা ইতিহাসে যেমন প্রাচীন, মধ্য, আধুনিক 3টা করি। ভূগোলের মধ্যে দেখো আমরা কি কি করি। জিওগ্রাফির মধ্যে একটা আমরা করি ফিজিক্যাল, প্রাকৃতিক ভূগোল। যেমন দেখবে একটা লেডি কনস্টেবলের কোশ্চেন এসেছিল 2023-এ, নালিক্ষয়, প্রাকৃতিক ভূগোলের কোশ্চেন। বিভিন্ন বায়ুমণ্ডলের স্তর থেকে যে কোশ্চেন আসে, মানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, প্রাকৃতিক ভূগোলের কোশ্চেন। ফিজিক্যাল জিওগ্রাফি আমাদের করতে হবে। ফুললি ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল, এবং ফুললি ফোকাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এই এক্সামের জন্য। যারা সেন্ট্রাল এক্সাম দাও, রেল বা এসএসসি, তোমাদের কেবল এটা আর এটা করলে চলে যায়। বাট
স্টেট এক্সাম তুমি যখন দেবে, নট অনলি পুলিশ, সব পরীক্ষাতেই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সমানভাবে গুরুত্বপূর্ণ। তো ফিজিক্যাল বা প্রাকৃতিকের মধ্যে আমি সবার প্রথমে বিষয় পরিচিতি একটা করাই, তারপর সৌরজগৎ, গ্রহরূপে পৃথিবী, এই যে নাম্বার 1 2 3 4 5 করে দেখছো, এই অ্যাকর্ডিংলি আমি ব্যাচের লেকচার ডেলিভারি করি, বুঝতে পেরেছো? এটা আমার নিজস্ব প্ল্যানিং, আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি, তোমরা এইভাবে তোমার সিলেবাসটা কমপ্লিটেশন করো, আশা করি তুমি ভালো নাম্বার তুলতে পারবে। আমার লক্ষ্য ভালো নাম্বার তোলানো। দেখো তাহলে সৌরজগৎ, সোলার সিস্টেম, আর্থ অ্যাজ এ প্ল্যানেট, বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদী, হিমবাহ, বায়ুর কাজ, খুব পপুলার চ্যাপ্টার, ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউটে ইন্ডিয়ান জিওগ্রাফি দিয়ে শুরু হয়, প্রাকৃতিক ভূগোল করাই না। আমি সত্যি কথা বলছি, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাস নয়। কেউ তোমাকে মনে করো টিডব্লিউএস এ, আমি একটা এক্সাম্পল দিই মজার বিষয়, মনে করো টিডব্লিউএস এর ব্যাচের দাম মনে করো 1250 টাকা, কথার কথা, আমি নিজেও জানি না ব্যাচের দাম কি, দেখতে হবে। তো কেউ তোমাকে বলছে আমি 999 দিয়ে দিচ্ছি, তুই ইনিশিয়ালি মনে হতে পড়ে বাবা 250 টাকা তো কম, আমি একবার সেখানে যাই। যাওয়ার আগে দেখে নেবে, যে তাকে বলবে যে আমাকে এইরকম তুমি সিলেবাস দেখাও, কোন কোন টপিক কমপ্লিট হবে, আগে থেকে আমাকে লিস্ট দেখানো হোক, বুঝতে পেরেছো? সেখানেই তুমি পার্থক্য বুঝতে পারবে। মানে মজার জিনিস বলছি, তুমি মনে করো 50 টাকায়ও চিনি পাচ্ছ, আবার তুমি মনে করো 30 টাকায়ও কেউ একজন বলছে আমার কাছে চিনি আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে পার্থক্য কি জানো? মনে করো তুমি এই 50 টাকার চিনিটা তোমাকে 1 কিলোগ্রাম চিনি দিয়েছিল, আর যে 30 টাকায় চিনি দিয়েছিল মনে করো তোমাকে 60 গ্রাম চিনি দিয়েছিল। পার্থক্যটা বুঝতে পেরেছো? পার্থক্যটা বুঝতে পেরেছো? যে 60 গ্রাম দিয়ে তোমাকে 600 গ্রাম দেবে, 60 গ্রাম কেন, মনে করো 600 গ্রাম তোমাকে দিয়েছে, 500 গ্রামের একটু বেশি, মনে করো 600 গ্রাম চিনি দিয়েছে, দিয়ে তোমাকে 30 টাকা নিয়েছে। তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় ওরে বাবা এইটার দাম তো বেশি, এটার দাম তো কম, আসলে তোমাকে এতে মেরে দেবে নাম্বার অফ ক্লাসে, এইটা বুঝবে। আমি খুলে বলে দিলাম, এর থেকে বেশি খুলে আমি আর বলতে পারবো না, সমস্যা আছে। চলো আমরা এবারে আসি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ডিফারেন্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার, বিভিন্ন প্রকার শিলা। এই হচ্ছে আপাতত, এর বাইরেও একটা জিনিস লাগে, সেটা হচ্ছে এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ছাড়াও বায়ু বলয় বিভিন্ন আমাদের লাগে, বায়ুচাপ বলয় বিভিন্ন, যেমন তোমরা লু, আঁধি বা ইত্যাদি দেখো না, ওগুলো হচ্ছে স্থানীয় বায়ু, লোকাল উইন্ড। তেমনি কিছু পার্মানেন্ট উইন্ড থাকে, লোকাল বায়ু থাকে, তো ওই জায়গাটাও আমরা এর মধ্যে করিয়ে দিই। এরপরে দেখো ভারতের ভূগোল। ভারতের ভূগোলে সবার প্রথমে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতের ভূপ্রকৃতি শুরু করার আগে, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাট এ গ্লান্স, ভারত পরিচিতি। আমি মনে করি এই ক্লাসটা যে ভালো করে করবে সে 2-3 নাম্বার মোটামুটি কমন পাওয়ার যোগ্য। এখানে ভারতের বিভিন্ন স্টেট সম্পর্কে বোঝানো হয়, স্টেটের ক্যাপিটাল গুলো দেখানো হয়, ভারতের বাউন্ডারি থেকে শুরু করে ওভারঅল ভারত সম্পর্কে, আমাদের দেশটাকে সম্পর্কে জানানো। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস থাকে। ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, প্রতিটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, বাঁধ, হ্রদ, জলপ্রপাত, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা, ভারতের মৃত্তিকা। তারপরে তুমি দেখো ভারতের কৃষি ও জলসেচ ব্যবস্থা, ভারতের পরিবহন ব্যবস্থা, সড়ক ও পরিবহন ব্যবস্থা, কত ইম্পর্টেন্ট জানো? ভারতের খনিজ শক্তি সম্পদ, এখনো 2011 সেন্সাস আমাদেরকে পড়তে হবে, তারপর নতুন আপডেটেড সেন্সাস এখনো আসেনি। এই হচ্ছে ওভারঅল 11টা চ্যাপ্টারের নাম। এর বাইরেও আরো 1-2 চ্যাপ্টার যুক্ত হয়ে যায়, বুঝতে পেরেছো? এটা গেল ইন্ডিয়ান জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গলে এই ইন্ডিয়ান জিওগ্রাফি যখন তুমি পড়ে নেবে, আগে আমি সবার প্রথমে ইন্ডিয়ানটা পড়াই। ভারতেরই মনে করো একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল, আর ভারতেই যা যা আছে উপরে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে এদিকে মরু অঞ্চল, কোস্টাল যা কিছু আছে, পশ্চিমবঙ্গেও কিন্তু অনেকটা সিমিলারিটিস দেখা যায়। উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল, আমাদের কোস্ট লাইন রয়েছে, আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে, এছাড়া বিস্তীর্ণ প্লেন ল্যান্ড, যেমন ভারতের ক্ষেত্রে নর্দার্ন প্লেন, গাঙ্গেয় সমভূমি দেখি, হ্যাঁ, তেমনি এখানেও আমরা বিস্তৃত প্লেন ল্যান্ড আমরা দেখি। তো সিমিলারলি ভারতের ভূগোলটা পড়ে দিলে পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়া খুব ইজি হয়। তো এখানে আমি সবার প্রথম পশ্চিমবঙ্গ পরিচিতি, পশ্চিমবঙ্গের স্টেট আইকন গুলো, স্টেট অ্যানিম্যাল, স্টেট বার্ড, স্টেট ফ্লোয়ার, সব পশ্চিমবঙ্গ পরিচিতি, ডিস্টেন্স সব করানো হয়, সাইজ, লোকেশন। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি আসে, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা, এগুলো পড়া খুব ইজি, খুব ছোট ছোট হয়ে যায়। ভারতের ভূগোলটা আগে পড়তে হবে তবে। এরপরে আমি চলে আসছি পলিটি। পলিটির মধ্যে প্রিয় ছাত্রছাত্রীরা, তুমি বুঝতে পারছো, শুনতে লাগছিল জিকে জিএ, কিন্তু এর মধ্যে কতগুলো সাবজেক্ট, হিস্ট্রি বুঝলাম, জিওগ্রাফি বুঝলাম। এবার তৃতীয় সাবজেক্ট আমি শুরু করছি, সেটা হচ্ছে পলিটি। পলিটির মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ,
ভারতের সংবিধানের উৎস, সাউথ আফ্রিকা থেকে কি কি এসছে, অস্ট্রেলিয়া থেকে কি কি এসছে, ইউএসএসআর থেকে কি কি এসছে, মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, কেন্দ্রীয় আইনসভা, রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হবে। তারপরে রাজ্য আইনসভা, গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট, এছাড়া কনস্টিটিউশনাল বডিজ বিভিন্ন, এছাড়া মনে করো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এই সব মিলে আমার টোটাল 10 থেকে 12টা, আই থিঙ্ক 12টা মতো ক্লাস আমি পলিটির ওপর থেকে করি, ফুললি কমপ্লিটেড, ওর বাইরে তুমি কোশ্চেন আসেই না। বোঝা গেল পলিটি। এবারে চলে আসো জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান। শুনতে লাগে সায়েন্স, বাট এর মধ্যে ঢুকলে লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, এর নিজেই মোটামুটি তিন চারটে বা 5টা নিয়ে বসে আছে। বুঝতে পেরেছো? ভালো করে পড়ার কথা বলছি। 20 টাকায়ও চিনি, 30 টাকায়ও চিনি হচ্ছিল, 50 টাকায়ও চিনি হচ্ছিল, দুটোর পার্থক্য ছিল তো। মনে রেখে দেবে, এই জায়গায় হচ্ছে গেম চেঞ্জিং পার্ট। তো আমি বলি লাইফ সায়েন্সের যে ফুল প্যাকেজ, এই প্যাকেজ তোমাকে কমপ্লিট জীবন বৈচিত্র্য, গুরুত্বপূর্ণ যৌগ, কোষ কলা, প্রধান অঙ্গসমূহ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক প্রক্রিয়া, খাদ্য, ভিটামিন, তুমি যদি বলো না স্যার এগুলো তো গুরুত্বপূর্ণ না, আমি কান ধরে দেখিয়ে দিতে পারি এই চ্যাপ্টার গুলো থেকে ইম্পর্টেন্ট কিনা, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, শ্বসন বলো, পুষ্টি বলো, খাদ্য, ভিটামিন বলো, সালোক সংশ্লেষ বলো, কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে। আমাদের বহু রিসার্চ করে এই পিডিএফ বানানো। বুঝতে পেরেছো? তো সায়েন্সের পার্টে আমি আর বিরাট ডেপথে যাব না, আমি ওভারঅল দেখিয়ে দিচ্ছি, পজ করে করে পড়তে পারো। এবারে দেখো ভৌত বিজ্ঞান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথম কয়েকটা জায়গা। পরিমাপ পদ্ধতি একক, স্থিতি, গতি, ভর, শক্তি, নিউটনের গতিসূত্র, মহাকর্ষ, কার্যক্ষমতা, শক্তি। লিভার চ্যাপ্টার থেকে তো পুলিশ পরীক্ষায় আসে। তাপমাত্রা থেকে আসে, পদার্থের অবস্থার পরিবর্তন থেকে আসে, উদস্থিতিবিদ্যা থেকে কম আসে, পৃষ্ঠটান সান্দ্রতাও তাই বলুন। আলোক বিজ্ঞান আসে, শব্দ বিজ্ঞান আসে, তড়িৎ বিজ্ঞান আসে, তড়িৎ চুম্বকত্ব আসে, এরকম। তেমনি রসায়ন বিজ্ঞানে তোমার পরমাণুবাদ, পরমাণুর গঠন, তেজস্ক্রিয়তা, দ্রবণ, পর্যায় সারণী, অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতুবিদ্যা, কার্বন ও তার জৈব রাসায়ন, শিল্প রাসায়ন, গ্যাসের ধর্ম, এসব সব শিখিয়ে দেওয়া হবে। এর পরেও কি স্যার শেষ? না, এর পরেও আসবে এবারে এন্ট্রি। সিনেমার কিসের এন্ট্রি যাকে বলবো, এক মেন ক্যারেক্টারের এন্ট্রি। মেন ক্যারেক্টার হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে মানে হচ্ছে সেই জিকে যার ডেটা চেঞ্জ হবে না, স্থির থাকবে। তো বেসিক্যালি এবার স্ট্যাটিক জিকের মধ্যেও কিছু কিছু টপিকে তোমার মনে হবে না এটা তো ডেটা চেঞ্জ হচ্ছে মানে অ্যাড হচ্ছে। মনে করে ইউনেস্কো অলরেডি ডিসাইড, আজকে মনে করে যে সংখ্যাটা আছে 2 বছর পর সেই সংখ্যাটা চেঞ্জ হবে, সো ওভারঅল কাউন্টটা শেষ হবে। বাট ওই যে 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেল, ওটা 1999 সালে ডিক্লেয়ার হয়েছিল। 1987 সুন্দরবন, 2023 শান্তিনিকেতন, 2021 ধোলাভিরা। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই যে ম্যাটারটা ওটা স্থিরই রয়েছে। মানে স্ট্যাটিক জিকে মানে হচ্ছে সেই জিকে যার ডেটা নেভার গোয়িং টু বি চেঞ্জড ইন ফিউচারে চেঞ্জ হচ্ছে না, সেগুলো স্থির জিকে। একটা স্থির আর একটা ডাইনামিক, যেটা পরিবর্তনশীল। কারেন্ট অ্যাফেয়ার্স বেস যে সমস্ত জেনারেল অ্যাওয়ারনেস আমরা পড়ি সেটা হচ্ছে ডাইনামিক পোর্শন, আর এটা স্ট্যাটিক পোর্শন। তো এখানে আমরা যে সমস্ত টপিক করাই, আরাবুল স্যার স্ট্যাটিক জিকেটা ফুললি ঠটস্থ করে দেয়, এত দারুণ পড়ায়, আমি নিজেও ক্লাসগুলো দেখি। তো স্ট্যাটিক জিকের মধ্যে উনি যেগুলো রাখবে এর মধ্যে হয়তো আরো একটা দুটো সংযোজন বা বিয়োজন উনি ঘটাবে। এটা তো আমার পরিকল্পনা করে করা, উনি আবার এর উপর একটু করবে আর কি। দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদি মনে করে কিছু টপিক অ্যাড করতে হবে তো উনি অ্যাড করে নেয়, বেসিক্যালি এই দিকটা ভালো। ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পরিচিতি, ভারত পরিচিতিতে অনেকটা এটার হিন্টস দিয়ে দেওয়া হয়। এর সাথে কিছু কিছু টপিক তুমি জিওগ্রাফির সাথে মিল পাবে, দেখবে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ দিবস, পুলিশ পরীক্ষায় তো বছর বছর আসে বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ, বিভিন্ন দেশ তাদের রাজধানী, মুদ্রা, বিভিন্ন উচ্চতম দীর্ঘতম বৃহত্তম। আর এবারেই তো ডাব্লিউবিপি তে ছিল উচ্চতম দীর্ঘতম বৃহত্তম কোশ্চেন, এবং ওখান থেকে আরাবুল স্যার কমন দিয়েছিল। খেলাধুলা, পুরস্কার সম্মান, বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ ও মহিলা, বিভিন্ন রাজ্যের নৃত্য উৎসব, বিভিন্ন ড্যাম, লেক, ওয়াটারফল, বাঁধ, এটা জিওগ্রাফি নদ নদীদের মধ্যেও আবার করানো হয়। আবার এখানেও থাকে স্ট্যাটিকের মধ্যে, লাইক মনে করো ভাকরা নাঙ্গাল, তো এইরকম আর কি। বিভিন্ন সংস্থাও তাদের হেডকোয়ার্টার, বিভিন্ন আন্তর্জাতিক দেশীয় বইসমূহ, জীবনী, আত্মজীবনী, বিভিন্ন চরিত্র তার স্রষ্টা। 14 নাম্বারটাই সেটা হচ্ছে বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম এবং উপাধি, কে কোন পদে আছেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জায়গায়ও করাই। সো এটা স্ট্যাটিকের মধ্যে আমি করিয়ে দিই আমরা, বাট এটা কারেন্ট বেসড অ্যাকচুয়ালি, কারণ ডেটাটা চেঞ্জ হয়ে যায়। রামসার সাইট, অন্যান্য প্রাণী সংরক্ষণ প্রকল্প, কোথায় গেল? হ্যাঁ, রামসার সাইট, অন্যান্য প্রাণী সংরক্ষণ প্রকল্প, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলো আমরা অনেক সময় ভূগোলের মধ্যে করিয়ে দিই স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য সম্পদ পড়াতে গিয়ে। নদী তীরবর্তী শহর, শৈলশহর, ভূগোলের মধ্যে নদ নদীতে করিয়ে দেওয়া হয়।
বিভিন্ন শহরের নিকনেম, এটা করানো হয় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করো কলকাতাকে আমরা সিটি অফ জয়, সিটি অফ প্যালেস আমরা বলি, ওই রকম ম্যাটার। বিজ্ঞান ও প্রযুক্তি, স্থাপত্য, আবিষ্কারক, তুমি ভাবছো এখান থেকে কত কত কোশ্চেন আসে। লিফট কে আবিষ্কার করেন, টেলিভিশন কে আবিষ্কার করেন, সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। আবিষ্কারক, বিভিন্ন সম্পর্কিত বিদ্যা, বিভিন্ন শব্দের ফুল ফর্ম, বিভিন্ন লোকগান, বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, চলচ্চিত্র, বেতার, টেলিভিশন এবং আরো অন্যান্য, মানে যেটা এই লিস্টে নেই সেগুলোও ইনক্লুড। এই হচ্ছে ভাই স্ট্যাটিক জিকে এর জায়গা, তুমি বুঝতে পারছো? এরপরে আসছে ইকোনমিতে খুব কঠিন না, এই 4 থেকে 5টা জায়গা করলেই হয়ে যায়। ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম এন্ড মনিটারি পলিসি, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, ট্যাক্স সিস্টেম, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এই হচ্ছে তোমার ইকোনমির পার্টে। আমি আরেকবার বুঝিয়ে দিই, ভারতের ব্যাংকিং সিস্টেম, ব্যাংকের ব্যবস্থার ইতিহাস, কোন ব্যাংক কবে প্রতিষ্ঠিত, কত সালে কোনটা জাতীয়করণ, ইত্যাদি ইত্যাদি। আর মনিটারি পলিসি, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের উপর থেকে ভালো করে এমসিকিউজ এবং অল ডব্লিউবিসিএস এর পিওকিউ করে নেবে। ভারতের কর ব্যবস্থা, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি, আয়কর, কর্পোরেট ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এই সমস্ত কিছু। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোন পরিকল্পনা কালে কি কি সিদ্ধান্ত নিয়েছিল, কোন পরিকল্পনা কি নামে পরিচিত, এই পার্টটা। এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেবি গেল, নাবার্ড গেল, এরকম শুরু করে বিভিন্ন কিছু আছে। ওকে, এই হচ্ছে ইকোনমি, এই হচ্ছে ফুললি জায়গা। বুঝতে পারছো? কেমন লেগেছে ভিডিওটা বলো। এবারে আসি আমি মজার পার্টে, গভীর প্রশ্ন, হোয়াট ইজ জিকে, জিএ এন্ড জিএস। এই কন্টেন্টটা কিন্তু খুব ভালো কন্টেন্ট বানাচ্ছি। আমি একটু ব্যাচের আপডেট দিয়ে নিই, অনেকে জানতে চাইবে। TWS একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফোনে ইনস্টল করে, ফোনে আলাদা রকম লুক আসবে, তো সেখানে পেইড কোর্স অপশনে চলে যাবে। পেইড কোর্স অপশনে চলে গেলে WPKP ব্যাচের ফোল্ডারে চলে যাবে। এটা ছিল 2026-এর প্রথম ব্যাচ। হ্যাঁ, এই 1650 ছিল এই ব্যাচ কমপ্লিটেশনের পথে। আমরা বছরে একটা বা দুটো ব্যাচ করতে পারি WPর, কারণ একটা ব্যাচ করতে তো সময় লাগে। আমাদের এই ব্যাচটা 5 মাসের ব্যাচ। এই যে 1 জুন থেকে এটা স্টার্ট হবে। এই 2.0 এটা হচ্ছে নিউ 2026 WPKP ফাউন্ডেশন 2.0 নিউ ব্যাচ 2026, 1749 টাকা ফিস। এই ব্যাচে WPKP কনস্টেবল, লেডি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর SI এর প্রিলিমটা কভার হবে। মিথ্যা আশ্বাস দিই না, আমরা কোনোদিন ভুল তথ্য বলি না। মেইনসটা হবে না। SI মেইন হচ্ছে ডেসক্রিপটিভ, তার জন্য আমরা আলাদা পড়াই বাংলা আর ইংলিশ। আগে প্রিলিমস পাস করে আসবে, ডিসকাউন্ট প্রাইসে আমরা মেনের ব্যাচে অ্যাডমিশন করিয়ে দিই। অল্প ফিস থাকে, কত 11-12 এরকম, 1100-1200 এরকম ফিস থাকে। আমরা আবার ডিসকাউন্টও করে দিই আমাদের থেকে যারা প্রিলিমস পড়ে পাস করে মেনে যায় বেসিক্যালি। তো এই হচ্ছে আমার ব্যাচ। এর মধ্যে টেস্ট সিরিজ পেয়ে যাবে, প্রিমিয়াম টেস্ট সিরিজ আমরা এবারে তৈরি করেছি। গত বছরেরটাও দেবো, এবছরের নতুন যেটা কাজ চলছে, আমরা কলকাতার একটা নামী সংস্থার সাথে টাই আপও করেছি, তাদের পুরো টিমের দায়িত্ব দিয়ে দিই টেস্ট সিরিজ তৈরি করে দেওয়ার। এবং আমি ওখানে কয়েক লক্ষাধিক টাকা ব্যয় করেছি। ইয়েস, তুমি ঠিক শুনছি, ল্যাক্স রুপিস আমি ব্যয় করেছি, যে আমাকে কোয়ালিটিফুল টেস্ট সিরিজ দিতে হবে। অন্য অন্য জায়গায় সব ফেক করে দেয়, সব ChatGPT এতে জেমিনিতে মেরে সব টেস্ট সিরিজ। ওটা আমি বলেছি ম্যানমেড টেস্টিং, এবং আমাদের পুরো লিগাল এগ্রিমেন্ট হয়েছে কোর্ট পেপারে, এবং সেখানে অবভিয়াসলি মেনশন করা আছে ম্যানমেড টেস্ট সিরিজ বানিয়ে দিতে হবে, হাতে লেখা তৈরি টেস্ট সিরিজ, ওই ChatGPT টেস্ট সিরিজ নয়। বুঝতে পেরেছো? তো সেই কোয়ালিটি কন্টেন্ট টেস্ট সিরিজ এর মধ্যে যাবে। এবং ফুললি ব্যাচের মধ্যে দেখো ব্যাচের রুটিন দিয়ে দেওয়া হয়েছে। জিকে ফোল্ডারে জিকে ক্লাস শিডিউল হয়ে গেছে, ম্যাথ ক্লাস শিডিউল হয়েছে, রিজনিং শুরু হয়েছে, ইংলিশ শুরু হয়েছে। মানে এগুলো শিডিউল করা হয়েছে। ক্লাস শুরু তো 1 তারিখ থেকে, আজকে থেকে ভর্তি চলছে। অ্যাপ থেকে সরাসরি ভর্তি হয়ে নাও, অসুবিধা হলে একবার হেল্পলাইনে কথা বলে নেবে। এবারে আমরা আসি জিকে, জিএ এবং জিএস। সবার প্রথমে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বুঝি জেনারেল স্টাডিজ। আচ্ছা, এই নামটা আমরা কোথায় পাই? এই নামটা সাধারণত তুমি পাবে WBCS প্রিলিমস এর সিলেবাসে তুমি পাবে। আর এই নামটা তুমি পাবে SI, আমাদের WP বলো বা কেপি বলো, SI তে পাবে। অর্থাৎ গ্রাজুয়েট, তুমি খেয়াল করে অবজার্ভ করে দেখবে গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় সাধারণত জিএস লেখে। তো জিএস জেনারেল স্টাডিটা যখন ডেপথ থেকে হবে, মানে গভীর বিষয় ভিত্তিক জ্ঞান, নর্মাল জিকেই, বাট তার মধ্যে দেখতে আমি ধরো ওপর পড়িয়ে চলে গেলাম কোন একটা টপিকের, সেটা মনে করো জিকে হলো, বাট সেটা যখন ডেপথে নিয়ে যাব সেটাই হচ্ছে জিএস। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট বিষয়ের গভীরে গিয়ে প্রশ্ন করা হয়। WBCS এর মতো পরীক্ষায় জিএস এর গুরুত্ব হচ্ছে সব থেকে বেশি। হলো, ভেরি গুড।
জিএস কি জিনিস, মানে শুধুমাত্র কি নয়, মনে করো এটা কি, এই টাইপের কোশ্চেন নয়, কেন, কিভাবে, এরকম টাইপের কোশ্চেন। উদাহরণ কি, জোয়ার ভাটা কিভাবে হয়। এবারে এসআই পরীক্ষায়, আরে কোশ্চেনটা আমি যন্ত্রটা খুলি, এবারে এসআই মেনের ডেসক্রিপটিভ পরীক্ষায় কোশ্চেন এসেছিল জিএস কি জিনিস, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে মনে করো জোয়ার ভাটা কিভাবে সংগঠিত হয়, আর এটা জিকে আকারে আসলে এগুলো অনেক গভীরের ব্যাপার আছে। জিকে আকারে আসলে জোয়ার ভাটা কিসের কার্যে কিসের ফলে জোয়ার ভাটা হয়, কিসের প্রভাবে দিন রাত্রি হয়, এই টাইপের আসে। বাট যখন জিএস এর মধ্যে যাবে তখন জোয়ার ভাটা কিভাবে হয়, কেন হয়, ভারতের সংবিধানের মৌলিক অধিকার যে এতগুলো রয়েছে 6টা আমরা সবাই জানি, তাৎপর্য কি। এবারের এসআই মেনে একটা মজার কোশ্চেন ছিল, এই জিএস এর গুরুত্বটা বোঝাচ্ছি, দাঁড়াও, ওটা ছিল ডাব্লিউবিপি এসআই মেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল, 22 ফেব্রুয়ারি। কোশ্চেন শোনো, জিএস কাকে বলে বুঝতে পারবে। নক্ষত্র ঝিকিমিকি করে কেন, আমাদের অ্যাপে ডাউনলোড করে নেবে, কোশ্চেন অ্যাপে পেয়ে যাবে। বলছে নক্ষত্র ঝিকমিক করে কেন, জিএস এর কোশ্চেন। শীতকালে একজন এরকম বাতাসে করলে আমরা দেখতে পাই না, যেন স্মোক বেরোচ্ছে, দেখি কিনা, তাই বলছে শীতকালে একজনের ফু কেন দৃশ্যমান হয়, আর এই যে গরমকালে এখন আমি হচ্ছে না। এইটাই হচ্ছে জিএস, বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি, বুঝতে পেরেছো? আরে লাইক দিয়ে জানাও, কমেন্ট করে আমাকে জানাও, অনেক খেটে ভিডিওটা বানাচ্ছি, বুঝতে হবে বিষয়টা। তাহলে বুঝতে পেরেছো জিএস কি। সাধারণত একটু ভালো লেভেলের পরীক্ষায় জিএস থাকে, ডাব্লিউবিসিএস বা মনে করো আমাদের এসআই এর পরীক্ষা, সেখানে জিএস আমরা দেখি। এছাড়া কনস্টেবলে জিএস আকারে লেখা থাকে না, কনস্টেবলে থাকে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস। তাই সেই সবার প্রথম আমরা শুরু করছি জেনারেল নলেজ কি। জেনারেল নলেজের ডেফিনিশন হচ্ছে, এই যে বদ্ধ চোখ মেলাইলে যাহা দেখিব তার চারিপাশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করিলে তাহাই জিকে। কি বললাম, এই যে মোবাইল ফোন কি ধরনের তরঙ্গ ব্যবহার হচ্ছে, কি টেকনোলজিতে কাজ করছে, ভোল্টেজ ফুল ফর্ম কি, সিমের ফুল ফর্ম কি, আইএমআই ফুল ফর্ম কি, আরে রিমোট কে আবিষ্কার করে। মোটামুটি চোখ মেলালে চারিপাশে যা দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে একটা কোশ্চেন করলেই সেটা জিকে। তো জিকে হচ্ছে এমন তথ্য যা সহজে পরিবর্তন হয় না, তাকে স্ট্যাটিক তো আমি আলাদা করে বুঝি। জিকে হচ্ছে মূলত জেনারেল নলেজ, কোনো একটা বিষয়ের উপর সাধারণ জ্ঞান তার আছে কিনা সেই জিনিসটাই টেস্ট করা হয়। বিভিন্ন তথ্যের ভান্ডার বেসিক্যালি জিকে, ডেটার ভান্ডার জিকে হলো। ফ্যাক্ট বেসড বা তথ্য বেসড একটা ঘটনা, এখানে কেন কিভাবে নক্ষত্র কেন ঝিকমিক করে, সেখানে ফু দিলে কেন ওই রকম হয়ে দেখা যায়, এইসব না, কেন কিভাবে বিরাট কোনো ব্যাখ্যা সেখানে নয়, সেখানে কোথায় কেন। এবারে দেখো ছোট যেমন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, এটাই জিএসে চলে গেলে হয়তো চলে আসতো যে ভারতের ক্ষেত্রে এই সিয়াচেন হিমবাহ, আবার যেখানে আমাদের মানে আমাদের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড রয়েছে, এর তাৎপর্য কি, এরকম জিএসে গেলে ডেপথে নিয়ে যেত। নর্মালি হলে কি, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি, এরকম বেসিক হচ্ছে জিকে। আর জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে কোনো একটা ক্যান্ডিডেট, অনেক পরীক্ষা নোটিফিকেশনে স্পষ্ট লেখা থাকে যে একজন গ্রাজুয়েট এলিজিবল স্টুডেন্ট তার চারপাশ সম্পর্কে সে কতটা জানে, সেটাই আমরা জানতে চাই। তো সেই হচ্ছে আর কি ঘটনা, পুরোপুরি সাম্প্রতিক সময়ে বা কারেন্ট বেস তথ্যের উপর নির্ভরশীল। তোমার চারপাশে আজ বা গত 6-12 মাসে কি ঘটেছে, তুমি সেই সম্পর্কে কতটা আপডেট, তারই বিষয়টা হচ্ছে জিএ, জেনারেল অ্যাওয়ারনেস। অ্যাওয়ার কিনা মানে এটা অত্যন্ত পরিবর্তনশীল, ডাইনামিক। ভারতে বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন, কখনো শক্তিকান্ত দাস থাকবেন, কখনো সঞ্জয় মালহোত্রা থাকবেন, কখনো যোগরাম রাজন থাকবেন, কখনো উর্জিত প্যাটেল ছিলেন। তো এই যে চেঞ্জেসটা টাইম টু টাইম হবে। 2024 সালে অলিম্পিকে ভারত কয়টি পদক জিতেছিল, এর পরের অলিম্পিক কোথায় হবে, তো এইগুলো সাধারণত কি হয়, পরিবর্তনশীল ম্যাটার। সম্প্রতি কোন দেশ নতুন স্পেস মিশন লঞ্চ করলো, এই হচ্ছে বিষয়। তাহলে বুঝতে পেরেছো জিকে জিএ কি। তাহলে ডাব্লিউপি কনস্টেবল যে দেবে তোমাকে জিকে পড়তে হবে, আমি যে আগে হিস্ট্রি জিওগ্রাফি যা যেখানে বললাম ওই জিকে পড়তে হবে, আর জেনারেল অ্যাওয়ারনেস মানে কারেন্ট অ্যাফেয়ার্স বেস তথ্যগুলো জানতে হবে, হয়ে গেল। যে এসআই দেবে তোমাকে ওই যা সিলেবাস দেখালাম জিকে সবগুলো পড়তে হবে,
একটু ডেপথ করে পড়তে হবে, এই আর কিচ্ছু না। আমরা যে ব্যাচগুলো পড়াই একটু ডেপথ করেই পড়াই, কারণ আজকাল আর তো কনস্টেবলেও একটু সহজ কোশ্চেন দেয় না, একটু দেখা যায় এসআই এর থেকে কনস্টেবলের কোশ্চেন কঠিন হয়ে যায়। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে প্রিলিমস এর ক্ষেত্রে বলছি, এসআই প্রিলিমস আর কনস্টেবলের মেন ওয়ান শট, এই দুটোকে কম্পেয়ার করলে দেখবে কনস্টেবলের থেকে এসআই ইজি লাগছে, বাট এসআই এর মেন কঠিন হয় তুলনামূলক। ওখানে এতদিন তুমি অবজেক্টিভ শর্টকাটে ম্যাথ ফ্যাথ করছো, রিজনিং করছো, ওখানে গিয়ে সেই রিজনিংটাই চোর পুলিশের বা মনে করে ডাইরেকশন টেস্ট তোমাকে এঁকে 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 ছবি করে করে নামাতে হয় জিনিসগুলো, সে দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই অব্দি আলোচনা থাক, ভালো থেকো সবাই। ব্যাচ 2.0 ব্যাচের নামটা মনে রাখবে, যদি পছন্দ হয় ভর্তি হয়, যেখানে ভালো লাগে সেখানে পড়ো। টিডব্লিউতে প্রচুর স্টুডেন্ট পড়ে, 10-15 হাজার করে এক একটা স্টুডেন্ট, মানে এত স্টুডেন্ট একবারে আমাদের কাছে পড়াশুনো করে। চয়েস ইজ কমপ্লিটলি ইউরস, আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না, যা দেখালাম এইরকম ভালো ভালো কন্টেন্ট পাবে, এবার কি তুমি দেখে নাও তোমার মতো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কেমন লাগলো আমাকে জানিয়ে, অনেক কষ্ট করে ভিডিওটা অনেক এনার্জেটিক ভাবে বানিয়েছি। টাটা, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।